দর্শক, আজ 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করে খাদ্যের অধিকার নিয়ে। এই খাদ্যের জন্য মানুষের বিরামহীন ছুটে চলা, কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা, রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে খাদ্যশস্য উৎপাদন করা। একটা সময় এই খাদ্যের জন্য যুদ্ধ করতে হয়েছে, কিন্তু বর্তমানে নিরাপদ খাদ্যের জন্য আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। কারণ ভেজাল আর রাসায়নিকের অতিমাত্রায় বা অযৌক্তিক ব্যবহারের ফলে এবং জলবায়ু পরিবর্তন সহ নানান কারণে আমাদের খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত থাকছে না। 16 কোটি মানুষের খাদ্যাভাব পূরণ হলেও প্রতিদিনের খাদ্য তালিকায় কতটুকু নিরাপদ খাদ্য আমরা খেতে পারছি প্রশ্ন থেকেই যায়। তারপরও সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব খাদ্য দিবস 2019 উপলক্ষে বিশেষ টকশো নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে মিস্টার ইমাম রাও খান এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন মিস্টার গোলাম রহমান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, মাহবুবুল্লাহ, প্রকল্প সমন্বয়কারী ইউ সুইচ এশিয়া SNV নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং সাগির মুস্তাফা, গ্রাহক সচেতনতা বিশেষজ্ঞ। আলোচনা বিষয় উৎপাদক থেকে ভোক্তা নিরাপদ খাদ্য সরবরাহ সচেতনতা। আমি প্রথমে শুরু করছি, তাই গোলাম রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের জানেন যে আজ আমাদের বিশ্ব খাদ্য দিবস, নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় আমাদের, এবং এই বিশ্ব খাদ্য দিবসে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আছে, এখানে এই বিষয়টিকে আপনি কি মূল্যায়ন করবেন? বিশেষ করে যখন বাংলাদেশে খাদ্যের যে প্রতিদিনের যে আমরা খাদ্যগুলো গ্রহণ করছি সেখানে ভেজালের অভিযোগ আছে, নানা রকম অভিযোগ কিন্তু আছে, সেই প্রেক্ষাপটে এই বিশ্ব খাদ্য দিবসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রায় 70 কোটি মানুষ খাদ্য অভাবে ভুগছে, অভুক্ত থাকে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে একসময় আপনার খাদ্য অভাব ছিল, মানুষ না খেয়ে থাকতো, কিন্তু এখন এই অবস্থা আর নাই। এখন আমাদের দেশে সব মানুষই দুবেলা দুমুঠো খাওয়া পায়, এবং আমাদের যে সংবিধান যে মৌলিক অধিকারগুলি আছে তার মধ্যে এটি খাদ্য একটি মৌলিক অধিকার, এবং সেই জন্য সরকার চেষ্টা করছে। আমরা যখন স্বাধীন হই, যখন 7.5 কোটি মানুষ ছিল, তখনও কিন্তু খাদ্য অভাবের জন্য দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু আজকে সে অবস্থা আর নাই। আমাদের 16.5 কোটি মানুষ এখন, কিন্তু আমাদের উৎপাদন বেড়েছে অনেক গুণ। এর মধ্যে খাদ্যে যে অভাব সেইটা হয়তো দূর হয়েছে, কিন্তু খাদ্য কতটুকু নিরাপদ এটা একটি বড় প্রশ্ন। যেই জন্যে দেখা যাচ্ছে যে খাদ্য আমরা গ্রহণ করি তো সুস্থ থাকার জন্য, কিন্তু খাদ্য গ্রহণ করার পর যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো এটি খাদ্য গ্রহণ হিতে বিপরীতের মতো বিষয়। এই জন্য সরকার কিছু কাজ করেছে, কিছু আইন করেছে, যেমন নিরাপদ খাদ্য আইন 2013। বিভিন্ন রকমের কেমিক্যালস ব্যবহার, অতি লোভী ব্যবসায়ী নানা রকমের কেমিক্যালস ব্যবহার করে খাদ্য। কিন্তু আইন করার পর আপনারা কাজ করছেন, এর উপরে সরকার কাজ করছে, আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু কতটুকু আপনি সংক্ষেপে বলুন যে কেমিক্যালস এর জন্য যে আইন হয়েছে এটা হলো আপনার ফর্মালিন নিয়ন্ত্রণ আইন, এবং এই আইনগুলি বাস্তবায়নের জন্য একটা কর্তৃপক্ষ করা হয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিন্তু নিরাপদ খাদ্য এমন একটি বিষয় যার সাথে 19টি মন্ত্রণালয় এবং 480টিরও বেশি সংস্থা, সরকারি, আধা সরকারি, স্বশাসিত সংস্থা জড়িত। এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু তারপরেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বা এর কাছাকাছি এসেছি, এটা বলা খুব কঠিন। সেই জন্য নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে আমরা SNV নেদারল্যান্ডসের যে প্রতিনিধিরা এখানে এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, খুবই সীমিত কার্য পরিধিতে, যে আম এবং টমেটো, মানে টমেটোর যাতে উৎপাদন, পরিবহন এবং ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, মানে যে স্থলগুলো আছে সেখানে প্রসেসিং,
যেমন আজকাল তো দিন দিনই আমাদের প্রসেসড খাদ্য ব্যবহার, না সেগুলো আমি নিশ্চয়ই আমি শুনবো মামুলার কাছে, কিন্তু আপনি বলুন যে সামগ্রিকভাবে আমাদের প্রতিদিনের যে খাদ্য তালিকাগুলো আছে, শাক সবজি ফল মূল যেগুলো আছে, সেই জায়গাটি আপনি ক্যাবের সভাপতি এবং এই ধরনের বড় ধরনের আন্দোলন আছে, মানুষের ক্ষোভ আছে, কখনো কখনো আপনি বললেন যে সরকার আইন প্রণয়ন করেছে, আপনি বললেন যে তার ফলাফল তেমনটি আসেনি। তাহলে আমরা এই বিশ্ব খাদ্য দিবসে আসলে আমাদের কি বাণী থাকতে পারে, আমাদের কি সরকারের একটা কমিটমেন্ট আছে, আইন প্রণয়নের মধ্যে তার প্রকাশ পেয়েছে। এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ আছে, কিন্তু যেটা বেশি প্রয়োজন সচেতনতা, মানে অ্যাওয়ারনেস বিল্ডিং। আমি আপনার কাছে আমি আসবো নিশ্চয়ই। মাহবুবুল্লাহ, আপনি বলুন, আপনি তো নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষে কাজ করছেন এবং আমি যতদূর জেনেছি যে আপনারা উত্তর অঞ্চলে টমেটো এবং যেটি আমের যে বাম্পার ফলন হয়, আমরা বিভিন্ন সময় দেখেছি যে সেই ফসলগুলো ঢাকার দিকে আসে এবং সেগুলোকে ধ্বংস করা হয় অতিরিক্ত মাত্রাতিরিক্ত যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে। সেটা আপনারা কাজ করছেন, আসলে কি প্রক্রিয়া কাজ করছেন এবং ফলাফল কি আসছে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নের উত্তর দিতে যে প্রথমে আমি একটু বিশ্বচিত্র এবং বাংলাদেশের চিত্রটা একটু টানতে চাই, এই কারণে যে আমরা যে বিশ্ব খাদ্য দিবসের বিষয়ে কথা বলছি, আমরা যদি বিশ্বের দিকে তাকাই, চিত্রটা একটু ভিন্ন। সেখানে 672 মিলিয়ন পিপল সাফার ফ্রম ওবেসিটি। যেখানে খাদ্যাভাব আছে সেখানে দেখুন এত বৃহৎ একটা সংখ্যা ওবেসিটিতে ভুগছে। অন্যদিকে 1.3 বিলিয়ন পিপল যাদের ওজন বেশি, ওভারওয়েট। তো এখানে একটা সামগ্রিক চিত্র আমরা দেখতে পাচ্ছি বিশ্বে, যে একদিকে খাদ্যাভাব, আরেকদিকে হচ্ছে খাদ্যের অতিমাত্রা গ্রহণ, প্রাচুর্য। আর বাংলাদেশ কনটেক্সটে যদি আমরা দেখি যে ফুড সিকিউরিটির কথা বলি, ফুড সিকিউরিটি অ্যাসপেক্টের তিনটা সেগমেন্ট আমি বলতে চাই, যে একটা হলো ফুড অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফুড ইউটিলাইজেশন। বাংলাদেশের কনটেক্সটে ফুড অ্যাভেলেবিলিটিটা সেটা আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি আছে, কিন্তু অ্যাক্সেসিবিলিটির দিকে যদি আমরা তাকাই, আমাদের দেশের সব মানুষের কিন্তু সেই বাইং ক্যাপাসিটি নেই, তাদের অ্যাবিলিটিটা কম। আর ইউটিলাইজেশনের ক্ষেত্রটা এসেই ফুড সেফটির বিষয়টা চলে আসে, নিরাপদ খাদ্যের বিষয়টা চলে আসে। এখানে ব্যাপকভাবে আপনার নিরাপদ খাদ্যের বিষয়টা আসে, কিন্তু নিরাপদ খাদ্য প্রক্রিয়াটা করতে হলে প্রতিটা স্তরে আমাদেরকে আলোকপাত করতে হবে। আমাদের প্রকল্প, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে আমরা 2016 থেকে বাস্তবায়ন করছি এবং এটা ডিসেম্বর 2019 পর্যন্ত আমরা কন্টিনিউ করব, সেখানে আমরা সামগ্রিকভাবে এই প্রকল্প ইমপ্রুভিং কনজিউমার অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাক্সেস টু সার্টিফাইড সেফ টমেটো অ্যান্ড ম্যাঙ্গো প্রোডাক্টস, এই প্রকল্পের আওতায় কাজ করছি ইন বাংলাদেশ। সেখানে এই নাম থেকে বুঝতে পারছেন আমরা বেসিক্যালি আলোকপাত করছি কনজিউমার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, এবং যে প্রসেস প্রোডাক্ট টমেটো এবং ম্যাঙ্গো থেকে হয় সেটা যেন সার্টিফাইড হয়। এখন এই যে সার্টিফাইড এবং নিরাপদ করতে গেলে আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হচ্ছে। সেটা হচ্ছে কিরকম, যে ফার্মাররা, যে আমাদের চাষি ভাইরা আছেন, তারা যদি তাদের প্রডিউসটা সেফ বা নিরাপদ করতে না পারে, তাহলে কিন্তু প্রসেসিং ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু নিরাপদভাবে প্রক্রিয়াজাত করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা 5000 টমেটো এবং 5000 ম্যাঙ্গো চাষিদেরকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অথবা উত্তম কৃষি পদ্ধতি, যেটা বাংলায় বলি, সেটার উপরে বিভিন্ন রকম ক্যাপাসিটি বিল্ডিং দিয়ে তাদের আমরা অ্যাবিলিটিটাকে, তাদের সক্ষমতাটাকে বৃদ্ধি করছি। তারা এখন জানে কিভাবে চাষাবাদ করলে নিরাপদ টমেটো হবে উৎপাদিত হবে, নিরাপদ আম উৎপাদিত হবে। ফর এক্সাম্পল, এক সময় এই প্রকল্পের ইন্টারভেনশনের আগে তারা পেস্টিসাইড ব্যবহার করত 15, 16, 17 বার তারা করত, কিন্তু এখন তাদের এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উপরে প্রশিক্ষণের পরে তারা মাত্র 3 বার স্প্রে বা পেস্টিসাইড দিচ্ছে। এতে হচ্ছে কি, যে দূষণ প্রক্রিয়া সেটার মাত্রাটা কমে যাচ্ছে। অন্যদিকে এই যে উৎপাদিত পণ্য, সেখান থেকে বিভিন্ন রকম প্রসেস প্রোডাক্ট হচ্ছে, যেমন ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো ড্রিঙ্ক, টমেটো সস, ক্যাচআপ, এই ধরনের। এখন এইটা প্রক্রিয়াজাত করছে কারা? এটা করছে আমাদের যে সমস্ত ম্যানুফ্যাকচারার আছে, অ্যাগ্রো প্রসেসার্স আছে বাংলাদেশে। যেমন আমাদের প্রকল্প যেহেতু নাটোর এবং রাজশাহীতে আছে, সেখানে আমরা দেখছি 3টা ম্যানুফ্যাকচারার আমরা পেয়েছি, প্রাণ, কিষান এবং সজীব। তাদেরকেও আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের উপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়েছি, এবং তারা আপনারা শুধু উৎপাদন যেটা করছে তাদের না, যারা ম্যানুফ্যাকচার করছে তাদেরকেও আপনারা অ্যাওয়ারনেস বিল্ডিং করছেন। কারণ আমরা রিয়েলাইজ করেছি, অনুধাবন করেছি, ইটস অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আমরা শুধু উৎপাদনে যদি সেফটি আনি, প্রসেসিংয়ে যদি না হয় তাহলে হবে না। ইন বিটুইন সাপ্লাই চেইন অ্যাক্টরস আছে,
যারা সর্টিং করছে, গ্রেডিং করছে, ট্রান্সপোর্টেশনে আছে। আপনার কত সাল থেকে কাজ করছেন এর উপরে? আমরা এই প্রকল্পটা, আপনি জানেন, আপনি অবহিত আছেন যে এক একটি প্রকল্পের একটা নির্দিষ্ট ম্যান্ডেট থাকে। আমাদের এই প্রকল্পের ম্যান্ডেটটা হচ্ছে 2016 থেকে 2019। তো আমরা 2016 থেকে কাজ করছি এবং আমাদের যে জিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে সেটা হলো নাটোর এবং রাজশাহী। আমরা নাটকের 6টি সাব ডিস্ট্রিক্ট এবং রাজশাহীর 10টি, এই 16টি সাব ডিস্ট্রিক্টে কাজ করছি 2016 থেকে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন আমাদের চাষি যারা আছেন তারা এতই সচেতন, আমাদের বেনিফিশিয়ারি চাষি ছাড়া তাদেরকে দেখে আশেপাশে গ্রামের যে চাষিরা আছেন তারাও অনুপ্রাণিত হয়েছে তাদের সুফলটা দেখে, এবং তারাও এখন স্বেচ্ছায় এই বিষয়গুলো গ্রহণ করছে। জি, তারা স্বেচ্ছায় উত্তম কৃষি পদ্ধতি বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস সেটা এখন তারা সেই নাটোর এবং রাজশাহী অঞ্চলে তারা অনুসরণ করছে। যেটি ম্যানুফ্যাকচারিং চেনেও আপনার পরিবর্তন কি আনতে পেরেছেন, যেটা অভিযোগ ছিল বিভিন্নভাবে যে তারা? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং সেক্টরে আপনারা জানেন আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আমাদের এখানে অ্যাক্রিডিটেশন বডি এখনো হয়নি। দেন আমরা পৃথিবীর বেস্ট যারা অডিট ফার্ম আছে তাদেরকে আমরা সিলেক্ট করি। আমরা ব্যুরো ভেরিটাসের সাথে কাজ করছি। সেটা কি কাজটা কি হচ্ছে বাংলাদেশে এখন? জি, এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন যে হেসাব সার্টিফিকেশন যেটা সেটা পেয়েছে আমাদের সাথে যে কাজ করছে অ্যাগ্রো প্রসেসর প্রাণ, এবং 2018 সালে তারা বিআরসি সার্টিফিকেশন পেয়েছে, যার মাধ্যমে তারা এখন এক্সপোর্ট মার্কেটেও যেতে পারছে। সো এই যে উন্নয়নগুলি ক্রমান্বয়ে হচ্ছে, ফুড সেফটির বিষয়টা এমন একটা বিষয়, ওভারনাইট কিন্তু এটা করা যাবে না। এটা গ্রাজুয়াল একটা প্রসেস, ধারাবাহিক পরিবর্তন। আমি আপনার কাছে আবারও আসবো। সাকিব মোস্তফা, আপনি তো গ্রাহক সচেতনতা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন বাংলাদেশে। আপনি বলেন যে এই সচেতনতা অ্যাওয়ারনেস, যেটি ইংরেজিতে বলা হয় অ্যাওয়ারনেস বিল্ডিং, এক্ষেত্রে আপনারা কি কি ভূমিকা রেখেছেন বা কোন পর্যায়ে আছে? আমি এই কারণে আপনাকে প্রশ্নটি করলাম যে জানেন যে আজ বিশ্ব খাদ্য দিবস, একটি গুরুত্ব আছে। আমরা প্রতি বছরই বাংলাদেশে এই দিবসটি বর্ণাঢ্য ভাবে পালিত হয় এবং মানুষকে সচেতনতা বৃদ্ধির একটি বিষয় এখানে সম্পৃক্ত আছে। আপনারা কি করছেন? শুভ সন্ধ্যা। বিশ্ব খাদ্য দিবসে আজকে যারা সামনে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। আমরা যে কথাটা বলছি আজকে, যেটা এখন যে কাজটি করছি, এটিও কিন্তু কনজিউমার অ্যাওয়ারনেসের মধ্যে পড়বে। মানে জনগণকে সচেতন করতে হবে। যে তথ্যটি আপনার ঘরের ভিতরে আছে সেই তথ্যটি বাইরে দিতে হবে, সবাইকে দিতে হবে। এই কাজটি ধরেন মানুষের অভ্যাস পরিবর্তনের একটি অংশ। আমি যেভাবে অভ্যস্ত হয়ে গেছি, এটা কিন্তু কেউ আমাকে বলে দেয় না, এমনি এমনি হয়তো হয়ে যায় অভ্যাসটা। সেই অভ্যাস পরিবর্তনের বিষয়টা খুব কঠিন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, ধরেন এই যে নিরাপদ খাদ্য, খাদ্য অনিরাপদ কিভাবে হয়? অভ্যাসগত কারণে অনিরাপদ হয়ে যাচ্ছে। আমাদের কৃষক ভাইরা যখন উৎপাদন করছে, অনিরাপদভাবে উৎপাদন করছে, হয়তো না জেনেই করছে। তথ্যটা সে জানে না যে এটা করলে অনিরাপদ হচ্ছে, এটা করলে নিরাপদ হচ্ছে। মাঝখানে যারা আছে তারা হয়তো একই অবস্থা, এবং প্রসেস ফুড যারা তৈরি করছেন সেখানেও কিন্তু একই অবস্থা। মানে তথ্যগত ঘাটতি বা তথ্য তারা জানে না। শেষ পর্যন্ত বলি যে আমরা যখন কনজিউম করি একটা প্রোডাক্ট, কিনতে যাই, সেক্ষেত্রে আমাদের কি কি দেখা দরকার? আমরা কি প্রোডাক্টের গুণাবলী দেখি? আমরা কি প্রোডাক্ট কেনার সময় তার মেয়াদের তারিখটা দেখি? আমরা কি ভাবি যে এই প্রোডাক্টটা যারা ম্যানুফ্যাকচার করলো তারা কি প্রসিদ্ধ বা বাংলাদেশের স্বীকৃত কোন অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত? যে যেমন বিএসটিআই, যে এই পণ্যটি বিএসটিআই দ্বারা অনুমোদিত কিনা। মানে আমি একটা পণ্য কিনতে গেলে জাস্টিফাইড করব যে এই পণ্যটি আসলেই আমার জন্য ঠিক আছে কিনা। তো আমি মেজারটা কিভাবে করব? এখন এই মেজারটা করার জন্য যে তথ্যগুলি আছে সেগুলি যদি আমি না জানি, তাহলে তো সেটা আমি করতে পারবো না। হ্যাঁ, আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটা হচ্ছে ওটা, যে আমরা তথ্যটা জানাতে চাই। আমি যখনই যেই পণ্যটাই কিনতে চাই না কেন, যেটাই আমি গ্রহণ করতে চাই না কেন, সেটার জন্য যেই ধরনের তথ্য থাকা দরকার, সেই তথ্যগুলি একজন গ্রাহক হিসেবে যেন আমি জানতে পারি। এটি কাপড় কিনতে গেলে আমার যে তথ্য জানা দরকার, ঠিক খাদ্যপণ্য কিনতে গেলে আমার তো সেই তথ্য নয়, অন্য কিছু তথ্য জানা দরকার। এখন এই যে তথ্যগুলি আমি জানতে পারছি না বলি কিন্তু আমি অসচেতন, আমাকে ধোঁকা দিতে পারছে। যখনই আমি এই তথ্যগুলি জানতে পারবো তখন আমি সচেতন হলাম। এখন এই জানার বিষয়টাও খুব কঠিন হয়ে যায়। আপনারা এই সেক্টরে কাজ করছেন, অর্থাৎ এই চেন অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বিভিন্ন কাজ করছে। ফলাফল কি? এই প্রসঙ্গে আপনাকে আমি শুভ একটি বিরতির মধ্যে যেতেই হচ্ছে। দর্শক, বিশ্ব খাদ্য দিবসের বিশেষ এই টক শো নিরাপদ খাদ্য অনুষ্ঠান থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন হট অফার এখন